নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশেষ অতিথি দীপক ঘোষ স্যার। তো ওনার সাথে আজকে আমরা আলোচনা করে নেব। উনি একজন সমাজসেবক, এর উপরই আমরা বিভিন্ন রকম তথ্য ওনার কাছ থেকে জেনে নেব। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো নমস্কার স্যার। নমস্কার। আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। পজিটিভ বার্তার সমস্ত কার্যকর্তাদের আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। তো আপনি তো সমাজ সেবা করেন, তো এই কী ধরনের কাজগুলো মূলত আপনি করে থাকেন প্রথমে একটু জেনে নেব। সমাজসেবাটা নিজের ভিতর থেকে আসতে হবে। সমাজের প্রতি মানুষের একটা বার্তা দিতে হবে যে আমি কিভাবে সমাজটাকে সুন্দরভাবে চালাবো এবং সমাজের মধ্যে বিভিন্ন নোংরামি চলছে এগুলিকে কিভাবে দূর করব। মানুষের মধ্যে বা বিশেষ করে যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে ওদের মধ্যে এটাকে ওদের ব্রেনে ওটাকে ঢুকাতে হবে। আর আরেকটা কথা হলো, আমি সমাজের কাজ করব, আমার আশেপাশে যারা আছে তাদের থেকে শুরু করব। তারা কিভাবে আছে, তাদের কি সমস্যা আছে কি না। তাদের অনেকে আছেন অনেক টাকা টোকা আছেন কিন্তু অনেক কিছু বুঝেন না যে কোন জায়গাতে কোন কিছু করতে গেলে কিছুটা করতে পারবো বা কোন ডাক্তারের কাছে বা কি আশেপাশে করে আমাকে এই রোগটার থেকে মুক্তি পেতে পারবো, এগুলি অনেকে জানেন না। এগুলিকে ওদেরকে বুঝে দিই, এটাও একটা সমাজের কাজ। ঠিক আছে, আমরা যেহেতু মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখি, এগুলি মানুষের কাছে দেখে ওদের যারা জানে না ওদের কাছে তুলে ধরতে হবে। আর আপনি একটা সমাজের কাজ করছেন, আপনাকে যদি কেউ সাপোর্ট করে, বিশেষ করে আপনার বাড়ি থেকে যদি সবচেয়ে বেশি সাপোর্ট করে যে আমি এই কাজটা করছি, আমাকে সাপোর্ট করেছে, তাহলে আপনার কাজটা আরও সুদৃঢ় হবে এবং আপনি আরও অনেকটা কাজ করতে আপনার সুবিধা হবে যে আমি বাড়ির থেকে সাপোর্ট পেয়েছি, মানে কি আমি যে কাজটা করছি এটা সঠিক কাজ করছি এবং সমাজের জন্য কাজটা করা আমার দরকার এবং আমি কিভাবে এই কাজটা করব এবং যারা এই সমাজের মধ্যে যারা আগ্রহী আছে ওদেরকে বোঝাতে হবে যে আমার কী কাজ করতে হবে। সমাজের মধ্যে সামাজিক কাজ না করলে সমাজটা সঠিকভাবে যাবে না। এখন যেভাবে চলছে সমাজ, এই সমাজটাকে শুধরাতে হবেই আমাদের। এবং এই কারণেই বলবো আমাদের এই পজিটিভ বার্তা সমাজের মধ্যে ইতিবাচক ভাবনাটা ছড়িয়ে দেওয়া এবং আপনাদের মতো গুণী মানুষদের এই প্ল্যাটফর্মে এনে আপনাদের যে ভেতরে ইতিবাচক ভাবনাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং যাতে আমরা আগামী একটা সুস্থ ভালো সমাজ, ইতিবাচক সমাজ যাতে গড়ে তুলতে পারি, এটাই আমাদের লক্ষ্য। সুস্থ সমাজটাই আমাদের বর্তমান দরকার। আগে কি ছিল বা কি হয়েছে এগুলো দেখে লাভ নেই। আমাদের এখন যে চলছে এই ডিজিটালের যে চলছে, যেটা আমাদের ভালো দিক, এটা খারাপ দিকটাকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতেই হবে, না হলে সমাজটা আস্তে আস্তে কলুষিত হয়ে যাবে। একদম ঠিক। এবং ছোটো বাচ্চাদের যেইভাবে ওদের চলাফেরা বা কিছু ঠিক আছে, কিন্তু ওদের মানসিকতাটা একদম সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা ওয়েস্টার্ন কালচার যেমন নিয়ে আসছে, যেমন আমি ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে যেমন দূরে খুব তাড়াতাড়ি টেনে নিয়ে আসছি ওদের কালচারটাকে। আমাদের যে সনাতনী কালচারটা, ওই সনাতনী কালচারটাকে আমাদের আনতে হবে। ঠিক। সমাজের প্রতি নমস্কার বা প্রণাম এগুলি সব আমরা ভুলে গেছি। পায়ে ধরে প্রণাম করা বা প্রায় নমস্কার করা, এগুলি কেউ আমাদের মধ্যে নেই। এগুলি নেই। এগুলিকে আবার ওদের সামনে এরকমভাবে তুলে ধরতে হবে যা ওদের মনের মধ্যে যে এগুলি করা দরকার। এগুলি যদি না হয় তাহলে আমাদের যে মানসিকতা এটা নষ্ট হয়ে যাবে। একদম ঠিক। তো ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে জানতে চাইবো, আপনি তো সমাজ সেবার সঙ্গে যুক্ত আছেন, কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত আছেন? আমি খুব আমার যতটুকু মনে হয়, আমি ক্লাস 9-এ পড়ে যে সময়, তো খুব সম্ভবত 93-94 ওই সময়টা থেকে আস্তে আস্তে আমি এই সমাজের কাজ করার যে মানসিকতাটা, এটা আমার মনের মধ্যে আসছে যে আমাকে এই সমাজে কিছু একটা করতে হবে। কিছু না করলে আমাকে মানুষ কীভাবে চিনবে, আমি এই সমাজের মধ্যে কাজ করছি কীভাবে চিনবে, আমার কিছু একটা করতে হবে সমাজের জন্য। তাহলে আমাদের একটা গ্রুপ সার্কেল ছিল, আমরা অনেক কাজ করেছি।
এই আমাদের এই সংস্থার নাম ছিল অঙ্গীকার বিজ্ঞান ও সামাজিক সংস্থা, একটা সংস্থা ছিল। অনেক কাজ করেছি আমরা সমাজের জন্য, গাছের মধ্যে বিজ্ঞানসম্মত নাম লেখন এগুলি করেছি। তারপর স্কুল সাফাই করেছি। তৎকালীন সময়, আজকে থেকে অনেক বছর আগের কথা, প্রায় 30 বছর আগের কথা, তখনই এগুলি করতাম। তখন তো আমাদের কাছে টাকাও ছিল না, আমরা পকেট মানি যা ছিল ওটা দিয়ে যা কিছু করতাম। এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন এইভাবেই কিন্তু আমরা সেবা করতাম। আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন সমাজ সেবক বলতে পারি। আমার এখনো মনে আছে, আমরা তখন বিভিন্ন মনীষীদের বাণীগুলি আমরা স্কুলের মধ্যে এই পেপারে লিখে আমরা ওয়ালে লাগিয়ে রাখতাম। ঠিক, এবং প্রতিটা গাছের বিজ্ঞানসম্মত নাম সার্চ করতাম, এখন তো এগুলি নেই, এখন এই কাজগুলি হয় না, কাজ নেই। বিজ্ঞানসম্মত নামগুলি করে লিখে আমরা ওই পিন দিয়ে বসিয়ে রাখতাম। একদম। তো সবসময় চোখের সামনে পড়লে কি হয়, আমাদের একটা নলেজের মধ্যে থাকে যে এই গাছটার নাম, এই বিজ্ঞানসম্মত নাম এই গাছটার এটা। একদম ঠিক। শুধু তাই না, গাছের না প্রাণীদের নামও আমরা যেভাবে পেতাম আর কি। তো এখন এটা প্রায় উঠেই গেছে, স্কুলের যে কালচার যেটা ছিল আমাদের সময়। ডিজিটালে সবকিছু চলে গেছে, সব ডিজিটাল হয়ে গেছে। তো এই ডিজিটাল পদ্ধতি কতটা খারাপ আমাদের সমাজকে ফেলছে বা কি কুপ্রভাব কিভাবে ফেলছে একটু যদি আলোচনা করতেন আমাদের মধ্যে। অ্যাকচুয়ালি ডিজিটাল পদ্ধতিটা ভালো যদি আমি ভালোভাবে নেই। এখন আমি পড়াশোনা করলাম, ডিজিটালে অনেক কিছু চলে আসে, টপ করে আমি ওটা দেখলাম, তাহলে তো ওই ডিজিটাল যে জিনিসটা আমি পড়াশোনা করছি এই জিনিসটা কিন্তু আমার মাথা থেকে হাফ হয়ে গেল। পড়াশোনাটা অর্ধেক আর ওই জিনিসটা অর্ধেক, দুটোটা মিলে আমার মাথায় কিছুই নেই। আর আপনি যা কিছু বলবেন, আপনাকে যদি জুড়ে কিছু বলে আপনি শুনবেন না, ওই যে আসতে বলছে ওই জিনিসটা আপনার কানে তাড়াতাড়ি চলে আসবে যে ওই কিছু একটা বলছে। ঠিক আছে, তাহলে আপনি যদি পড়াশোনা ফাঁকে দিয়ে যদি ওই জিনিসটা দেখেন, ওইটা আমরা সবচেয়ে বেশি ঢুকে যাবে, কারণ আমাদের ব্রেনগুলি খালি থাকে। ছোটো ছোটো বাচ্চাদের, স্টুডেন্টদের ব্রেনগুলি খালি থাকে, ওরা ক্যাচ করে নেয় তাড়াতাড়ি, যার জন্য ওই পড়াশোনাতে ওইটা ক্ষতি করছে। আমি বলবো না ডিজিটাল খারাপ, কিন্তু ডিজিটালের একটা জিনিস হলো ডিজিটাল থেকে কাজ করেন, কিন্তু আপনি দূরেও থাকতে হবে, মানে পজিটিভটা নেব, নেগেটিভটা দূরে সরাতে হবে। ঠিক, তাহলেই এই ডিজিটাল দুনিয়াটা ভালো থাকবে। আপনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বলেছেন না। আমি আজকে থেকে কিছুদিন আগে একটা পেয়েছিলাম, ডক্টর APJ আব্দুল কালাম। উনি যখন স্কুলে পড়তেন ওনার পায়ে জুতো ছিল না, তো স্কুলের স্যার বলল যে একটা গেম খেলি আজকে, এভাবে তো জুতো দেওয়া যায় না, একটা গেম খেলি। সবাইকে একটা অঙ্ক দিল, ঠিক আছে, অঙ্কটা সবার জন্য, সবাই এটা পারবে জানা আছে। তো সবাই বলল, মানে সবাই অঙ্কটা করে নিল, যে তাড়াতাড়ি করবে ওকে এটা দেওয়া হবে প্রাইজটা। সবাই তাড়াতাড়ি করে নিল, তাহলে এবার কীভাবে প্রাইজটা দেওয়া হবে? তাই বলল যে ঠিক আছে, এটার মধ্যে একটা জিনিস আছে, কেউ কিছু বললো না, এটার মধ্যে একটা গিফট আছে, গিফটটা দেখো। তো এই গিফটটা দেখলো, দেখে খুলে দেখলো এটা জুতা। তো তৎকালীন সময় ওদের মানসিকতাটা কী ছিল, সবার জুতো আছে, তো স্যার জুতো নিয়ে আসলো কেন? তোদের মানুষের মনের মধ্যে কিছু একটা হয়েছে। ঘুরে ঘুরে দেখলো যে আব্দুল কালাম স্যারের জুতো নেই, তো সবাই মিলে ওই কালাম স্যারকেই জুতাটা দিল, তার জন্য এই গেম খেলা। তো ওই সময় ওই স্কুলের মধ্যেই ওই সামাজিক কাজটা কিভাবে করতে হয় এটা স্যারই ওদেরকে শিখিয়ে দিল। কিন্তু এখন আমরা কি করছি, আমরা তো এরকম টিচারও পাচ্ছি না, আর সামাজিক কাজটা সঠিকভাবে হচ্ছে না। আমি ওদেরকে এখনও বর্তমান যারা টিচার বা স্টুডেন্ট ওদেরকে আমি খারাপ বলছি না, কিন্তু ওই সিস্টেমগুলিকে আমাকে নিয়ে আসতে হবে। আমাদের ছেলে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে সমাজের মধ্যে নিপীড়িত লাঞ্ছিত মানুষদের কিভাবে আমরা সাহায্য করব, এগুলি করতে হবে। ঠিক, আর এগুলি করতে হলে আমাদের নিজের থেকে আসতে হবে। আমি একটা কাজ করব, আমি কি করব এটা আমার নিজের থেকে করতে হবে।
আর সাহসী নিয়ে করতে হবে। আমি ভয়ে ভয়ে কোনো কাজ করবো না। সামাজিক কাজ ভয় দিয়ে সামাজিক কাজ হয় না। কোনো ভালো কাজ করতে গেলে তখন সেখানে বহুত বাধা নিষেধ আসবে, তোমাকে এটা আসবে। করতে হবে না, কিন্তু করতে হবে। আসুক, আমি তো এখানে অন্য কিছু করছি না, সমাজের কাজ করছি। ওর লোকটা নিপীড়িত লাঞ্ছিত লোকটার সাহায্য করছি, লোকটা যাতে তার সমস্যা থেকে সমাধান পায়। সমাধান হয়। এডুকেশনে একটা কথা আছে, সমস্যা হবে, তার সমস্যার সমাধানও খুঁজে বের করতে হবে। সমস্যা সবার হবে, কিন্তু সমাধানের পথটা খুঁজে বের করতে হবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। এগুলি হলো সমাজের প্রতি মানুষের বার্তা, একদম। মানুষ কিভাবে কাজ করতে হবে। একদম ঠিক। এবং এই যে সমাজের প্রতি বার্তা, এই যে একটা বাচ্চাকে সুষ্ঠুভাবে গড়ে তোলা এবং উচিত শিক্ষা দেওয়া, কোনটা ঠিক কোনটা ভুল তাকে বুঝিয়ে দেওয়া, এটা শুধু শিক্ষকের কাজ না, এটা একটা বাড়িতে তার বাবা মা বা পেরেন্টস এবং গার্জেন অবশ্যই, যারা হ্যাঁ। আছে তাদেরও কিন্তু তাদের এখান থেকে কাজ। শুরু করতে একদম, হয়। একদম। এখান থেকেই আমরা শুরু করব। একটা বাচ্চাকে কিভাবে তার মূল্যবোধ শেখানো দরকার, একটা মানুষকে বা একজন গুরুজনকে বা তার সমবয়সী বলুন বা যেরকমই আছে, সম্মান কিভাবে দিতে হয় সেগুলো কিন্তু আমাদের সত্যি শেখা দরকার। এটাও কিন্তু একটা সমাজ সেবার মধ্যে পড়ে। একটা আমি আমার থেকে বড় বা আমার সমতুল্য যেরকমই হোক বা বাইরে যারা গুরুজন আছেন, হ্যাঁ, পরিচিত না হলেও যারা রাস্তাঘাটে আমরা অনেক সময় পাই, তাদেরকেও কীভাবে সম্মান দেব এবং তাদের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, সেটাও কিন্তু আমাদের একজন গার্জেনকে শেখানো দরকার। তো এরপরে স্যারের কাছে আসবো আবারও একটি প্রশ্ন নিয়ে, যে আপনি তো এই সেবা তো করছেন অনেক দিন ধরেই সেবামূলক, তো আপনি কি কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন? আছি, আমি আমাদের আগরতলায় আমি আনন্দলোক সংঘ ক্লাবের সঙ্গে জড়িত আছি। আর কলকাতায় বারাসাতে আমি চৈতন্যময়ী আশ্রমের সঙ্গে জড়িত আছি। তো এখানে চেতন মূলত- সেবা আশ্রম, ওই সেবা আশ্রমের সঙ্গে জড়িত আছি। ওইখানটায় আপনাদের আমরা যে সামার ভ্যাকেশন হয়, ওই সামার ভ্যাকেশনে ক্লাস হয়, বিভিন্ন স্কুলে ক্লাস হয়। আমাদের আগরতলাও হয়েছে, আগরতলাও আনন্দনগর স্কুলে হয়েছে, কবি নজরুল ইসলামী স্কুলে হয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুলে হয়েছে। বিভিন্ন জায়গায় যতটুকু আমরা পারছি এগুলি করছি। ওইখানে একটা ওই টিচারগুলি যারা আসে, যারা সিস্টাররা বলল, ডিএম সাহেবের সাথে কথা হয়েছিল, তখন বলল যে বাচ্চাগুলো সকালবেলা 10টা-11টার সময় ঘুম থেকে উঠে দুষ্টামি করে, ম্যাডাম আপনারা এমন কি করলেন যে ওই বাচ্চাটা 5টার সময় ঘুম থেকে উঠছে, সে মেডিটেশন করছে, সূর্য প্রণাম করছে, করে সে বাবা মাকে প্রণাম করে হাত মুখ ধুয়ে সে পড়তে হচ্ছে। এমন কি কাজ করলেন? ও মোবাইল ছেড়ে দিয়েছে, ও টিভি দেখে না, ও গল্পের বই পড়ছে, ও বাণীর বইগুলি পড়ছে, আপনারা যা দিয়েছেন এগুলো পড়ছে, ও স্বামী বিবেকানন্দের বই পড়ছে, নেতাজি সুভাষচন্দ্রের বই পড়ছে। এমন কি কাজ করেছেন? তাহলেই আপনাদের এরকমভাবে মানে বাচ্চাদের সাথে এরকমভাবে ব্যবহার করতে হবে, মানে ওই টিচারগুলি যা ব্যবহার করেছে ওদেরকে থেকে ওরা এত সুন্দরভাবে ব্যবহার করেছে, অত সুন্দরভাবে বলেছে, যাতে তারা নতুন একটা মানে মন পেয়ে গেছে যে আমরা এগুলি করতে হবে। আগরতলা আমরা অনেকটা করেছিলাম। ওরা আসবে, ওরা প্রত্যেক বইমেলাতে আসে। আমাদের একটা স্টল খোলা হয় চেতন সেবা আশ্রম এই বইমেলাতে, ওই স্টলে ওরা আসে। তখন এই 7 দিনে বা 10 দিনে ওরা থাকে আগরতলায়। তখন বিভিন্ন স্কুলে এইগুলি ক্লাসগুলি করানো হয়, ওই স্কুলের পারমিশন নিয়ে ওই ক্লাসগুলি করানো হয়। এটা কি খালি ছোট বাচ্চাদেরই করানো হয় না, না? বড় কেউ একদম স্কুল কলেজ পর্যন্ত। আচ্ছা। কলেজ পর্যন্ত কিভাবে কলেজেদের নতুন কলেজে গেল, তার একটা উদ্যমতা থাকে, এটা বয়সের একটা উদ্যমতা থাকে। ওই যে পিরিয়ডটা কিভাবে সে ট্যাকেল দেবে, ওটাও ওই মেডিটেশন ওই ক্লাসগুলিতে বোঝানো হয়। আচ্ছা। ওই ক্লাসগুলিতে বোঝানো হয়। তো এই ক্লাসগুলো কোথায় হয়ে থাকে? বিভিন্ন স্কুলে হয়ে থাকে, আগরতলার বিভিন্ন স্কুলে হয়ে থাকে, প্রত্যেক বছরই হয়। এইবার হয়নি, জাস্ট এবার তো আমাদের স্কুল এরকম ছিল না, তার জন্য আমরা করতে পারিনি। আগামী বছর আবার হবে। আচ্ছা। তো প্রত্যেক স্কুলে বাচ্চারা ওখান থেকেই জানতে পেরে যায় যে আমরা এই টাইমটাতে আমরা এটা করতে পারবো। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। তো এখন মোটামুটি যে কাজ করছেন সমাজসেবার উপরে, তো কোনো কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? বা একবার হয়েছিল, আমি 2006
আমি কন্যাকুমারী থেকে কলকাতায় ফিরছিলাম, তখন চেন্নাই একটা স্টেশনে 4 জন বাংলাদেশি, ওরাও টিকিট কেটেছিল, কিন্তু ওদের টিকিটটা ছিল ফর্জি টিকিট। ও টিটি যখন টিকিটটা চেক করতে আসলো, তখন আমি উপরে বসা ছিলাম, তো আমি দূরের থেকে দেখছি ওদের কি কি কাজ করছে। এটা ফর্জি টিকিট ছিল। তখন আমার মনের মধ্যে একটা দাগ কাটলো, ওরা আমাদের ভারতবর্ষে আসলো, তো ভারতীয়রাই তো এটা করলো, ফর্জি টিকিট, টাকা তো ঠিক নিয়েছে, কিন্তু ওদেরকে 2 নম্বরে একটা টিকিট দিয়েছে, যার জন্য তারা অসুবিধায় পড়তে হলো। তো ওদের একটা মনে মনে ভাব থাকবে যে ভারতীয়রা মনে হয় এরকম। ঠিক আছে, তো এই জিনিসটা আমার মনের মধ্যে খারাপ লাগলো। আমি নিচে চলে আসলাম, ওরা বাঙালি ছিল, আমিও বাংলা কথা বললাম, ওরা আমাকে ধরলো যে আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান করে দিন। তার আমাদের রেলওয়েতে টিটিগুলি বললো যে ওদেরকে ফাইন করে দাও, 5,000 টাকা করে ফাইন করে দাও আর 2 বছরের জেল দিয়ে দাও। তা আমি ভাবলাম এটা তো আমাদের দেশের মানুষের গলতি, তো এদের জন্য এরা কেন ফলটা ভোগ করবে? আমি টিটির সাথে কথা বললাম, যে টিটিকে বুঝালাম যে এটা তো আমার দেশের সমস্যা, ওরা তো সঠিক টাকা দিয়েছে, তাহলে টিকিটটা কেন সঠিক দেওয়া হলো না? তো উনিও আমার সাথে একমত হলেন যে ওদেরকে কিছুটা করা দরকার। তো সরকারি কাজ তো কিছু করতে হবে, সরকারি কাছে ফাইন তো একটা করতেই হবে, যেহেতু এটা ফর্জি টিকিট। আমি ঠিক আছে, একটা ফাইন করুন। তো ওদের কাছে টাকাও ছিল না, তখন 4 জনের কাছে 4,000 টাকা ছিল। তো ওরা তো খাওয়া দাওয়া করতে হবে, ওদের মুর্শিদাবাদ যেতে হবে, মুর্শিদাবাদ দিয়ে ওরা বাংলাদেশে চলে যাবে। তো এই জিনিসটা করতে হলে তাহলে 500 টাকা, আমি বললাম তোমাদের কাছে 500 টাকা করে তোমরা 4 জন 2,000 টাকা দিয়ে দাও। তো আমি টিটি স্যারকে বললাম, স্যার 500 টাকা করে ফাইন করে দিন, আমাদের গভর্নমেন্টের ফাইনটাও হলো, আপনিও শাস্তিটা দিলেন, আর ওরও বেঁচে গেল, দুটোই হলো। আপনার দিক থেকে আপনি ঠিক আছেন, আপনি একটা ফাইন করলেন, আর ওদের দিক থেকে ওরাও শাস্তি পেল, ঠিক আছে, আর ওরা একটা ফাইন করে ছেড়ে দিন। তো ওরা একটা 500 টাকা করে 2,000 টাকা 4 জনকে ফাইন করে ছেড়ে দিল। আর আপনি এমন একটা কিছু লিখে দিন টিকিটটাতে, যাতে আগে সামনে যে স্টেশনগুলি আছে বা টিটি উঠবে ওদেরকে যাতে কোনো ডিস্টার্ব না করা হয়। ঠিক আছে, ওদের ব্যবস্থা করে দিচ্ছি। তো ওদের ব্যবস্থা করলো, ওই মাল যেগুলিতে জিনিসপত্র যায় ওই ডাব্বাগুলিতে, রেলের যে কামরাগুলি, ওই কামরাতে ওদেরকে দিয়ে দিল, যে ওদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না, ওই মালের সাথে ওরা চলে যাবে, ভেন্ডার কম্পার্টমেন্ট বলা হয়, ওই কম্পার্টমেন্টালি দিয়ে দিল। তো এই জিনিসটা আমার মনে একটা দাগ কাটলো, যে আমার ভারতবর্ষে এসে আমরা যদি অন্য দেশে গিয়ে সমস্যাতে পড়ি তাহলে ও দেশের সমস্যা, আমার ভারতবর্ষে এসে আমার ভারতীয়দের একটা ভুলের কারণে ওদের এই সমস্যাটা হবে, এটা আমার মনের মধ্যে একটা দাগ কাটলো। যার জন্য আমি এত কিছু, অনেক মানুষ ছিল এখানে, অনেক বাঙালি ছিল, তার মধ্যেও আমি নিচে চলে আসলাম, ওদের সাথে কথা বললাম। ওই সামাজিক কাজটা মনে হয় তখন ছিল এটা 100% যে সামাজিক কাজটা করার দরকার, আমি সেটাই করলাম। এটা আমার খুব, আমার মানে এটা সারা জীবন মনে থাকবে এই জিনিসটা, কিছু বাঙালি হয়ে যে একটা বাঙালি ছেলেদের জন্য আমি কিছু একটা করতে পারলাম, এটা সারা জীবন মনে থাকবে, যে ভালো একটা কিছু করতে পারলাম। ঠিক, এটা স্মরণীয় মুহূর্ত। ঠিক, একদম। ধন্যবাদ স্যার। এরকম একটা মুহূর্ত 2006 সালে হয়েছিল, এটা 2006 সালে হয়েছিল, এবং এরকম একটা মুহূর্তে বিপদে পড়া কিছু মানুষকে আপনি সেই সময় তাদেরকে পাশে থেকেছেন এবং হেল্প করেছেন, এটা তো একটা বড় সমাজ সেবার কাজের মধ্যেই পড়ে। তো স্যার, এরপরে জানতে চাইবো যে সমাজ সেবার মাধ্যমে সমাজের কি কোনো পরিবর্তন আনা যায়, আপনি কি বলবেন? একদম, সমাজ সেবার মাধ্যমেই সমাজের পরিবর্তন আনা যায়। আপনি যদি সঠিকভাবে মন প্রাণ দিয়ে সমাজ সেবাটা করেন তাহলে সমাজের পরিবর্তন অবশ্যই হবে। এবার রাজনৈতিকভাবেই হোক, সামাজিক কাজেই হোক, মানুষের পাশে দাঁড়িয়ে থাকি হোক, যেভাবেই হোক আপনাকে সমাজের কাজ করতে হবে। অনেক রাজনীতিক ব্যক্তিত্বরা আছেন, তারা যে সময় পার্টির কাজ করেন বা রাজনীতিক কাজ করেন, কিন্তু তারা সামাজিক কাজ করেন। সমাজের কাজ করতেই হবে, যেই ব্যক্তি, আমরা কম বেশি সকলেই কিন্তু সমাজের কাজ করতে হবে। মানুষের নিপীড়িত, লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়াতে হবে, একদম ঠিক। তাহলেই মানুষ, রক্তদান শিবির এগুলি করে খুব দরকার।
রক্তটা দিতে হবে। তা আপনি কি এরকম কোনো কাজের সাথে যুক্ত ছিলেন? আমি সেভারাল টাইম রক্ত দিয়েছি। আমার খুব ভালো লাগে। কোনো মানুষের আমার কাছে এখনও ফোন আসে রক্তের জন্য, আমি ব্যবস্থা করে দিই। আমি নিজে যদি না পারি আমি ব্যবস্থা করে দিই যে এই ওর 1 বোতল রক্ত হবে। কিন্তু একটা জিনিস যেসব ফ্যামিলিতে রক্তটার দরকার হয় ওদেরকেও বুঝতে হবে যে যাতে আমি আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে বা আরেকটা কার্যকর্তা ওদের শরীরে রক্ত নিয়ে আমার প্রাণটা বাঁচলো, কিন্তু আমি আমার প্রাণটা বাঁচালাম, কিন্তু আমার ঘরে বা আমার ফ্যামিলিতে বা পরিবারের সঙ্গে এটা শেয়ার করতে হবে যে তোমাদেরকেও এই সামাজিক কাজে আসতে হবে। আজকে ওর রক্ত দিয়ে আমার প্রাণটা বাঁচলো, কিন্তু এমন একটা দিন হবে যে তোমাদের রক্ত কাজে লাগতে হবে, তাহলেই সমাজের পরিবর্তন আসবে। আমি আমি রক্ত পেয়ে গেলাম, বাস আমি ভালো হয়ে গেলাম, বাস বাড়িতে চলে গেলাম, কে বা কারা রক্ত দিল আমার দেখার অবশ্যই দরকার নেই, আমি বেঁচে গেলাম। কিন্তু আপনাদের এরকম মাথায় আসতেও পারি আমি তো বাঁচলাম, হয়তো কোনো দিন আমিও তো এই সামাজিক কাজটা আসতে পারি, এরকম মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই পজিটিভ বার্তা মানুষের কাছে যাবে। ঠিক, মানে একজনকে দেখে শেখা কিছু শিখতে হবে। এবং প্রথমে আমি নিজেকে ঘরবন্দি করে আমি চান্দিনোं का मेहमान हम लोग सब, একদম ঠিক আছে। আমাদের এটা করতে হবে, সমাজের মধ্যে দাগ কাটতে হবে। আমি সমাজের মধ্যে জন্মগ্রহণ করছি, কিছুটা একটা দিয়ে যাই, ঠিক আছে। অনেকে আমার কাছে পয়সা নেই, আমার কাছে ইয়ে নেই, আমি কি সমাজের কাজ করতে হবে? হ্যাঁ, আপনার কাছে পয়সা নেই, আপনার কাছে টাকা নেই, ঠিক আছে, পরিশ্রমটা তো আপনার কাছে আছে। আপনার পরিশ্রমটাই আপনার সমাজের কাজ। আপনি একটা মানুষের জন্য পরিশ্রম করলেন, কাজ করলেন, ওর সাথে থাকলেন, ওর বিভিন্ন কাজে আপনি সাহায্য করলেন, ওটাই আপনার কাজ। আপনাকে টাকা পয়সা দিতে হবে না। টাকা পয়সা ছাড়াও সামাজিক কাজ করা যায়। যে আমার টাকা পয়সা নিয়ে আমি সামাজিক কাজ কি করব, ওটা করে আপনি সামাজিক করতে পারেন। আপনার বুদ্ধি আছে, হ্যাঁ, আপনি বছরে একবার হলো রক্ত দিতে পারবেন, এটা বিশাল কাজ। এর থেকে বড় কাজ আর কি আছে? আমার রক্তটা নিয়ে ও বেঁচে গেল, এর থেকে কি বড় আছে? আমরা জানি যে রক্তদান মহৎদান। ঠিক, এই জিনিসটাকে মানুষের কাছে আগে পৌঁছাতে হবে। আর স্কুল কলেজে এগুলো সবচেয়ে বেশি বার্তা দিতে হবে। বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, শুধু অফিস করলাম। আমার যতটুকু ধারণা, আমার অফিস করলাম, আমি অফিসার, আমি এরকম ব্যবসায়িক, আরে ভাই, আপনার সাথে যারা আছে, আপনি কি একদিন জিজ্ঞেস করে দেখেছেন, ভাই সারাদিন অফিস, তোমার ফ্যামিলিটা কেমন আছে, কিভাবে আছো, কিভাবে চলছো, জিজ্ঞেস করে কোনো অফিসার? কেউ না। যদি এগুলি জিজ্ঞেস করতো তাহলে অফিসটা, আমার মনে হয় অফিসটা আরো ভালো চলতো, পজিটিভ হতো। স্যার আমাকে জিজ্ঞেস করেছে তোমার ফ্যামিলি কেমন আছে, তাহলে ওই কাজের উদ্যমতাটা আরো বেড়ে যেত। ভাই স্যার আমাকে এই কাজটা করতেই হবে স্যার। এগুলি নেই দেখে মানে অফিসে বা স্কুল কলেজে বা বাড়ি ঘরে এই সামাজিকটাই দূরে সরে যাচ্ছে। এটা দরকার, আগে দরকার পজিটিভ ভাবনা, তারপরে আমি পজিটিভ কাজ করতে ঠিক। আজকে যদি স্যার ও যদি বললো তোমার আজকে ও কাজ করো, বলো তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি কেমন আছে, কি করছে, পড়াশোনা কি করছে, বা কোথায় যাচ্ছ, কিভাবে থাকো, তোমাদের সমস্যাটা কি আছে, কোনো সমস্যা আছে কি না, দেখবেন পরের দিন অফিসটা আরো খুব ভালোভাবে চলবে। ওই লোকটা ভালোভাবে অফিস, আর স্যার আমি ধরো 10টা মিনিট বেশি কাজ করব। ঠিক, এগুলি সমাজ পরিবর্তন। আর সমাজটা পরিবর্তন হলেই আপনার স্কুল, কলেজ, মানসিকতা, অফিস সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক। তো আমাদের সমাজ পরিবর্তনের জন্য আরেকটি বিশেষ লক্ষ্য যে 5ই জুন উপলক্ষে আজ আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি, এটাও আমাদের সমাজকে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া। আমাদের এখন যে পৃথিবী যেভাবে উষ্ণায়নের দিকে এগিয়ে যাচ্ছে বা আমরা অক্সিজেনের যেভাবে ঘাটতি দেখা দিচ্ছে, সেই জায়গা থেকে বলবো 5ই জুনকে উপলক্ষ করে শুধু নয়, আমরা প্রতিটা দিন গাছ লাগাবো। এই বিষয়ে আপনি কি বলবেন? গাছ তো বিশেষ দরকার। আমার যতটুকু ধারণা, ফল গাছ লাগানো সবচেয়ে ভালো। পাখিরা খেতে পারবে, বাদুররা খেতে পারবে, বানররা খেতে পারবে, গরু খেতে পারবে। ফল গাছ লাগালে সবচেয়ে ভালো।
আমরা তো খাবোই, মানুষ তো পাবেই, কিন্তু ওরাও পাওয়া দরকার। ওরাও সমাজের মধ্যে এসেছে, ঠিক, ওদের অধিকার আছে ওদের সমাজের অধিকার আছে, থেকে কিছু পাওয়া, ওরা তো লাগাতে পারে না, ওদেরকে খাওয়ার অধিকার আছে। আমরা তো কিছু দেই না। তো ওই গাছগুলি যদি, ফল গাছগুলি যদি আমরা লাগাই, তাহলে ওই গাছের থেকে যেই ফলগুলি হবে, ওই ফলগুলি ওরা খেয়ে বাঁচবে, সমাজের প্রতিটা প্রাণী পাবে। ঠিক। এবং এই গাছগুলোকে শুধু আমরা লাগাবো না, এগুলোকে পরিচর্যার জন্য আমরাও সেটাও ব্যবস্থা করব। আমার মা আমাকে বলতো, গরুগুলিকে যদি ঘাস দেওয়া হয়, গরু আশীর্বাদ করবে। তো আমরা বেশি বেশি করে গরুর ঘাস কেটে আনতাম, গরুগুলিকে দিতাম, তো ও আমাদের আশীর্বাদ করবে। ওটা মনের ধারণা ছিল। ও আমাকে ছোটোবেলা থেকে ওই ধারণাগুলি শিখিয়ে দিয়েছিল যে এগুলি করলে এগুলি হবে। তো এখনের বাচ্চাগুলি তো এগুলি মানে বললে ওরা বলবে অন্যরকম ব্যাপার। তা আমাদের মনের ধারণাটাই ছিল, এই ধারণাটা আমাদের আসতে হবে, যেটা আমাদের বাবা মার কাছ থেকে আমরা যেভাবে পেয়েছি। আমাদের প্রথম কাজ হলো বাবা মাকে প্রণাম, বাবা মার প্রতি শ্রদ্ধা, এগুলি করতে হবে। এগুলো যদি না করি, তাহলে আমি অসম্পূর্ণ রয়ে গেলাম সমাজের মধ্যে। আর এগুলি সবচেয়ে বেশি শিক্ষিত সমাজের মধ্যে সবচেয়ে বেশি এগুলিকে দূর করতে হবে। একদম তাই। তো আমরা এই যে শিক্ষিত সমাজ, আমরা শিক্ষিত হয়েও সমাজের মধ্যে কিছু মানে অশিক্ষিতের মতো কাজ করে থাকি। যেমন বলবো যে এই যে আমরা মহিলারা অনেক সময় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি, তো অনেক সময় দেখি যে আমরা শ্বশুর বাড়িতে এসেও কিন্তু সেখানে আমরা নানা রকম মানে বাধার সম্মুখীন হই বা নানা রকম কটুকতার সম্মুখীন হই। এগুলোর জন্য যদি সমাজ সেবামূলক কাজের মধ্যে যদি কিছু কথা বলে আপনি সমাজকে যদি উদ্বুদ্ধ করতেন। একটা মেয়ে বিয়ে হলো, তাদেরকে শ্বশুর বাড়িতে আসতে হলো, আর এবারে আরেকটা মেয়ে বিয়ে হয়ে আরেকটা শ্বশুর বাড়িতে চলে যেতে হলো। তাহলে যখন সে বাপের বাড়িতে আসলো, ওই মেয়েটা আমার মেয়ে, আর ওই বউটা আমার বউ না, আমার মেয়েও না, আমার বউ। তো এই জায়গাতে ওই মেয়ে আর বউটাকে মেয়েই ভাবতে হবে, দুটোই আমার মেয়ে, হোক না সে বউ, সে তো মেয়ে। তো নিজের মেয়ের সাথে যেভাবে ব্যবহার করতে হবে, আর আরেকটা বাড়ি থেকে যে মেয়েটা আসলো, ওই মেয়েটার সাথে সঠিক ব্যবহার করতে হবে। কিন্তু একটা জিনিস আছে, কিন্তু ওকেও মানিয়ে চলতে হবে, ওকেও মানিয়ে চলতে হবে যে আমি এই বাড়িতে এসেছি, এটাই আমার বাড়ি। যেহেতু আমি বিয়ে হয়ে চলে আসলাম, এটাই আমার বাড়ি, এটাই আমার মন্দির। এটাই যদি আমি সঠিকভাবে করি, থাকি, সুন্দরভাবে চলি, তাহলে সবটা ঠিক আছে। ঠিক। না হলেই অ্যাডজাস্টটা দুদিক দিয়েই হতে হবে। দুদিক দিকেই হতে হবে। ঠিক। একতরফা কোনো দিক কিছু হবে না, দুদিক দিকেই হতে হবে, তাহলেই ওই ফ্যামিলিটা সঠিকভাবে চলবে। এবং আর ওই ফ্যামিলিটা সঠিকভাবে চললে দেখবেন যে ওরা তো থাকতে পারে, তোমরা থাকতে পারবে না, একটা বার্তা মানুষের কাছে যাবে, বা আর একটা ফ্যামিলির কাছে ওই বার্তাটা যাবে। ঠিক আছে, এইগুলি করতে হবে। আর একটা কথা স্যার আপনার কাছে জানবো, যে এটাও হয়তো সমাজ সেবার মধ্যেই পড়ে, একটা মেয়েকে কি প্রকৃতভাবে সমাজে মানে উপযুক্ত হতে গেলে তাই কি ঘর থেকে বেরোনো দরকার বা নিজে পায়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার, কি মনে করেন আপনি? হ্যাঁ, মেয়েদেরকে ঘর থেকে বেরোতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আপনি যদি প্রতিষ্ঠিত না হন, আপনি সমাজের সঙ্গে সংঘর্ষ করতে হবে, আপনি চলতে হবে, সংঘর্ষ করে ঝানসিরানির মতো চলতে হবে, সময় তরুণ নিয়ে যুদ্ধ করতে হবে। মেয়েরা অনেক দূর চলে গেছে, রাষ্ট্রপতি হয়েছে, প্লেন চালাচ্ছে। আপনি কিছুদিন আগে দেখলেন সিন্দুর, অপারেশন যে সিন্দুর, সেখানে মেয়েরা অংশগ্রহণ করেছে। ওই দুটো মেয়েকে নিয়ে, ও দুটো মেয়ে গিয়ে পাকিস্তানে বোম্বিং করে চলে আসলো। মেয়ের নেতৃত্ব দিয়েছেন ওরাই নেতৃত্ব দিয়েছেন। তাহলেও আমাদের মেয়ে কতটুকু দূরে চলে গেছে। আমরা সাধারণ মানুষের কেন দূরে থাকবো? ঠিক। কেন ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো? কাজ করতে হবে, ওদেরকে নিয়ে কিন্তু কাজটা করতে হবে, ওদেরকেও বুঝতে হবে ওরাও কিভাবে সমাজের মধ্যে চলতে হবে, যে আমি একটা সমাজে চলতে গেলে আমাকে কিভাবে চলতে হবে, এটা ওদের থেকে জানতে হবে, ওদেরকে বোঝাতে হবে আমি এইভাবে চলতে হবে, আমাকে দেখে যাতে আরো 10টা মেয়ে সঠিকভাবে চলতে পারে। কিন্তু আমাকে দেখে যদি আর 20টা মেয়ে খারাপ হয়ে যায়, একদম তাই, তাহলে তো হবে না। ঠিক।
তাহলে হবে না। আমাকে দেখে যাতে পজিটিভ আসে, সবকিছুতে নেগেটিভটা যাতে না হয়। আমার ব্যবহারে, চলনে, বলনে, পোশাকে, পরিচ্ছদে সবকিছুতে পজিটিভ থাকতে হবে। সবকিছুতে A to Z, পোশাকে, পড়াশোনা, চলাফেরা, সবার তো সঠিকভাবে সবটা ব্রেন সমান থাকে না, কিন্তু মানসিকতাটা ঠিক থাকবে। আপনি চলাফেরাটা সবার মতো করতে হবে, ঠিক আছে? এগুলি আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে। আর বিশেষ করে মাদের সবচেয়ে বেশি দরকার যে কিভাবে চলতে গেলে ওদেরকে কিভাবে সাপোর্ট করতে হবে, এটা মাদের দরকার। ঠিক। বাবারা তো সবসময় থাকে না, বা ভাইরা থাকে না, মাদের বোনদেরই এগুলি করতে হবে, তাহলেই সমাজটা সুন্দরভাবে চলবে, সমাজের মধ্যে কোনো কুলুষিত আসবে না। একদমই ঠিক তাই। তো স্যার, এরপরে জানতে চাইবো যে আমাদের বর্তমান সমাজে যে মোবাইলের প্রভাব পড়ে আমাদের সমাজটাকে অনেকটা কলুষিত করে ফেলেছে। ভালো দিক তো অবশ্যই আছে, কিন্তু এই মোবাইলের কুপ্রভাবটা বা খারাপ বা ভালো প্রভাবটা নিয়ে যদি একটু আমাদেরকে বিশ্লেষণ করতেন। মোবাইল অ্যাকচুয়ালি আমাদের বর্তমান যুগে মোবাইলটা আমাদের খুব দরকার। এটা আমাদের প্রাণের মতো হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। ঠিক আছে, আমরা কথাবার্তা বলতে পারি, আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি মোবাইলটা দিয়ে, নেটের মাধ্যমে, কিন্তু ঠিক আছে, কিন্তু এরকম একটা সমস্যা চলে আসছে মানুষের কাছে, বাবার ছেলে মেয়েদের কাছে, যে জিনিসটাতে ওরা কুলুষিত হচ্ছে। কারণ সব কিছু ওরা হাতের নাগালে পেয়ে যাচ্ছে, যেগুলি দরকার ওগুলিও পাচ্ছে, যেগুলি দরকার নেই, অনেকটা পরে দরকার, এগুলোও তারা সামনে পেয়ে যাচ্ছে। এটা থেকে ওদেরকে সরিয়ে রাখতে হবে। দরকারে এটা ইউজ করতে, বিনা দরকারে আমার মনে হয় মোবাইলটাকে দূরে রাখাই সবচেয়ে ভালো। আর এই মোবাইলের রেডিয়েশনটাও ব্রেনের মধ্যে এফেক্ট করছে, ছোটো বাচ্চাদের রেডিয়েশনটা এফেক্ট করছে। আপনি দেখবেন বাচ্চারা খাওয়া দাওয়া করছে না, মোবাইল একটা কার্টুন খুলে মোবাইল দিয়ে দিল, ও 1 বছর ও সব কিছু পারে, অপারেট করতে পারে। তো এগুলি ওদের ছোট্ট ব্রেনটার মধ্যে ওই রেডিয়েশনটা এফেক্ট করছে, যাদের ভবিষ্যতে ওদের পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন যে কোনো কাজে শারীরিক দিক থেকেও এগুলি ওদের শরীরের মধ্যে ভালোভাবে এটা এফেক্ট করছে, এটা ক্ষতি হচ্ছে। যেটা আমাদের গার্জিয়ানদের বলবো, এটা গার্জিয়ানদের খুব সতর্ক থাকা দরকার এগুলি দূরে রাখার জন্য। আর দরকার কিপ্যাড মোবাইল কিনে দেন। আর বর্তমান যে টিচারগুলো আছে ওগুলিও ওই মোবাইলে সব কিছু দিয়ে দিচ্ছে। আপনি স্টাডি মেটেরিয়ালস নিচ্ছেন, আপনি ওদেরকে জেরক্স পেপার দিয়ে দেন, ওরা এদের থেকে দেখে লিখবে। মোবাইল থেকে লেখার জন্য দরকার নেই, আপনি ওদেরকে স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেন। না, এখন টিচাররাও এগুলি করছে, যাতে পড়াশোনার সাথে একটা টপ করে একটা মেসেজ চলে আসলো, ওই হাফ পড়াশোনা করলো তো ওই মেসেজটার দিকে মনটা চলে গেলো, তখন ওই মেসেজটা দেখে যদি পজিটিভ কিছু হয় আরও ভালো করে দেখবে, নেগেটিভ হলে আরও বেশি ভালো করে দেখবে। তাহলে ওই পড়াশোনাটা অর্ধেক করলো আর নেগেটিভ জিনিসটা দেখলো, তাহলে পড়াশোনাটা নেগেটিভটা মিশে কোনো পড়াশোনাই হলো না, এটা ক্ষতি হলো ওদের স্টুডেন্টদের। আমরা যেমন আগে নোট খাতায় নোট করতাম, লিখতাম, কিছু শেখা হতো, নোটটা করলে কোন পয়েন্টটা কি আশেপাশে সবগুলি শেখা হতো, যে এতটা পয়েন্ট ছিল, আমার এতটা পয়েন্ট শেখা হয়ে গেছে, আর এতটা পয়েন্ট পড়তে হবে। কিন্তু এখন তো এমন না, আমরা বই পড়তাম, বই পড়ে নিজেরাই কোশ্চেন আনসার রেডি করতাম। হ্যাঁ, এখন ওরা পড়েই না, ওরা ওই মোবাইল থেকে টিপ দিল, কোশ্চেনটা চলে আসলো বা আনসারটা চলে আসলো। তো পড়াশোনাটা করলো, ওই ব্রেনটা কি কাজে লাগলো? ব্রেনটাও গুগল থেকে সে নিয়ে নিল। তো আমি তো ওই বইটাতে কিছু কাজে লাগাতাম না, ব্রেনটা দিয়ে কাজে লাগলো না আমার, বা নিজের যে বানানোর শক্তিটা, ক্ষমতাটা, সেটা তো চলে গেল, শেষ। ঠিক। আর কিছু গল্প করতে হবে, একদম পড়াশোনা না, কিন্তু গল্প করতে হবে, ঘুরতে হবে, তাহলে ঠিক আছে। একদম ঠিক। আর বাচ্চাদেরকে যত ঘুরাবেন তত দেখবেন ভালো লাগবে। রিসেন্ট আমি বৈষ্ণোদেবীতে গিয়েছিলাম, তাই খুব পায়ে হেঁটে যেতে হতো, প্রায় 13 কিলোমিটার হাঁটতে হতো। তাই 1-2 কিলোমিটার আর মন্দিরটা, তখন সবাই বললো যে আর যেতে পারবো না, এত ব্যথা করছে পায়ের মধ্যে, আর যেতে পারবো না। তখন আমার মেয়ে বলল, বাবা ওই দেখো, কত বয়স জানো, কত হবে?
নিয়ার অ্যাবাউট 80। ওই মহিলাটা যদি যেতে পারে তা আমরা কি কেন যেতে পারবো না? চলো আবার হাঁটা শুরু করি। আবার হাঁটা শুরু করলাম, মার কাছে বসলাম। তো এই জিনিসগুলি দেখতে হবে, মনের মধ্যে শক্তি আনতে হবে। আর মনের মধ্যে যতক্ষণ শক্তি না আসবে ততক্ষণ কিছুই হবে না। মনের শক্তিটা সবচেয়ে বড় শক্তি। ঠিক। মানসিকতাও তখন চলে আসবে যে আমি কিছুটা করব, মনের শক্তি পেয়েছি। আর আপনার সাথে যদি কি আপনার পার্টনার যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে শক্তিটা আরও বেশি ডাবল হয়ে যায়, যে আমাকে সাপোর্ট করছে কিছু করার জন্য। একদম তাই। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আগামী প্রজন্মের জন্য বা যুব সমাজের জন্য আপনি কি বার্তা দেবেন? প্রথম হলো যুব সমাজ, মানে যারা বাচ্চা যুব সমাজ, প্রথমে সমাজের কাজে উদ্বুদ্ধ হতে হবে, রক্তদান করতে হবে, গাছ লাগাতে হবে, মানুষের পাশে, নিপীড়িত লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো সমাজের মধ্যে আমার তরফ থেকে বার্তা। ধন্যবাদ স্যার আপনাকে, খুব ভালো ধন্যবাদ। লাগলো আপনার সাথে কথা বলে, আজকের আলোচনা করে। আপনাদের কেমন লাগছে আমাদের আলোচনায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এখানে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অনুষ্ঠান এবং দেখার জন্য আগামী পর্বগুলো বলবো যে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।